ভারতের আহমেদাবাদ নামে একটা এলাকা, এটা আমরা সবাই জানি। এখন মোটামুটি এই বর্তমানের প্রযুক্তির যুগে অনেক অজানা জিনিস মানুষ জানার সুযোগ হয় অল্প সময়ের মধ্যে। তো সেই হিসাবে এই নামটা অনেক উজ্জ্বল, বৃহত্তর একটা শহর। তো এখানে একটা বিমান দুর্ঘটনা ঘটছে নাকি গতকালকে, অর্থাৎ 22 জুন আর কি। তো এই ব্যাপার আমি একটু বলতে চাই। মানে একটা বিষয়ের সত্যতা এক জিনিস, আর সেটাকে উল্টায়া পাল্টায়া মানে উল্টে পাল্টে বানোয়াটি করা আরেক জিনিস। তো এখন সোশ্যাল মিডিয়া যুগে আপনি সত্য খবর পাওয়াটা অনেক দুষ্কর একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ নিজের মন গড়া সব তথ্যগুলো এই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। মানুষ মনোগতভাবে বিভিন্ন রকমের উদ্ভট চিন্তার সম্মুখীন হয়, যেটা শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু একটা ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে একটা দীর্ঘমেয়াদী সময়ের পরে। কারণ পৃথিবীর এমন কিছু বিষয় নাই যে বিষয়ে মানুষের মনে সেটার প্রতিক্রিয়া হয় না। খারাপটার খারাপ, ভালোটার ভালো। এখন এই যে দিনে দিনে, যে মাসে মাসে, বছরে বছরে মানুষ যে আলতু ফালতু খবরগুলো প্রচার করে, নানান রকমে একটা ঘটনাকে সত্য আড়াল করে, নানান রকম ভাবে এই যে করে, কাটফিস করে, এগুলো বড়ই বিরক্তিকর। কিন্তু আগে সংবাদ পেতাম না বা পাইতো না মানুষ, সেটাই ভালো ছিল বোধ হয়। এখন সংবাদ পেয়ে মানে প্রযুক্তির বদলতে পৃথিবীর নানান খুঁটিনাটি বিষয় জানতে পেরে মানুষ একেবারে পাগল হয়ে উঠছে। এখন একজন পাগল হয়ে উঠে, সে অন্যজনের পাগল বানায়, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো যাক, আমি মূল বিষয়ে আসি। ওই বিমান দুর্ঘটনায় যে খবরগুলা পেলাম এই পর্যন্ত, আমি পেলাম 242 জন যাত্রী ছিল সেখানে। তারপরে আরেক জায়গায় পেলাম 262 জন, আরেক জায়গায় পেলাম 269 জন। আবার মৃত্যুর খবরের বেলায় একজন থেকে পেলাম সব জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, মানে ছাইভস্ম হয়ে গেছে সব, কেউ জীবিত নাই। আবার আরেকজন থেকে পেলাম যাত্রীদের মধ্যে নাকি 2 জন ব্যক্তি মাত্র জীবিত ছিলেন। একজন মানে নাকি ঘোরের মধ্যে ছিলেন। ওনার বয়ান মতে বোঝা গেল যে উনি ওই বাইরের দিকে তাকিয়েছিলেন, প্লেনের বাইরের দিকে জানালা দিয়ে, এবং একটা সময় উনি চোখ বুজে ফেলছেন নাকি, অর্থাৎ অজ্ঞান হয়ে গেছেন বা কিছু একটা। এরপরে উনি ওখান থেকে জ্ঞান ফিরে পেয়ে দেখলেন যে ওনার চারপাশে শুধু লাশ আর লাশ, এরকম একটা বয়ান পাইছি। এই তাৎক্ষণিকভাবে একটু আগে পেলাম 75 জন মারা গেছে। তাহলে এই যে বিভ্রান্তিকর খবর, এবং আপনি সময় গড়াতে দেন, মাত্র কালকের ঘটনা দুপুর 2টার মতো প্রায় সময়ের 1:38 একজন বলল ওই সময়ের ঘটনা। এই দিন যাবে, এই যে নানান পদের খবর পাবেন এবার আপনি। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? তাহলে এর চেয়ে ভালো তো সোশ্যাল মিডিয়া না থাকাই ভালো ছিল। কেন যে মোবাইলটা আসলো আমাদের জীবনে আমি বুঝলাম না। বড় বিরক্তিকর লাগতেছে এখন জীবনের প্রতি, মানে জীবনের পুরা ভিতটাই নষ্ট করে ফেলছে এই মোবাইলটা এসে। এরকম সব ব্যাপারে এই যে কেউ আসা যা ইচ্ছা তাই করে সোশ্যাল মিডিয়ায়। আমি বুঝলাম না মানুষের জীবনের মূল্যবোধগুলো কোথায় গেছে। একটা জিনিস খাটবে কি খাটবে না, এবং এটার কি প্রতিক্রিয়া হবে,
প্রতিক্রিয়াগুলো মানে মানুষের ধ্যান জ্ঞানে রেখে কিন্তু একটা কাজ করা উচিত। যা ইচ্ছা তাই করার নাম তো জীবন না। জীবনের একটা শৃঙ্খলা বোধ দরকার। আমাদের দেখেন নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর পরে একটা শৃঙ্খল জীবনযাপনের মধ্যে কিন্তু থাকা উচিত, তাইলে কিন্তু পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। আর এরকম যেভাবে এখন পৃথিবী বিশৃঙ্খল হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে তথা মোবাইলের এই যে অপব্যবহারের কারণে, এই অপব্যবহার যেদিন থামবে সেদিনে হয়তো শুধু আপনি শান্তি কামনা করতে পারেন। এখন এটা তো থামার কোনো সুযোগ আছে বলে মনে করি না, কারণ মোবাইলের পরে এখন সামনে আসতেছে আরও নিত্য নতুন প্রযুক্তি, আরও আপডেটেড প্রযুক্তি আসতেছে। কি চশমা নাকি আসবে, চশমা ভিত্তিক মিডিয়া আসবে নাকি, আপনি ওইটা পড়বেন আর কিছু করতে হবে না। মোবাইল প্যান্টের পকেটে মোবাইল রাখার দরকার নাই, হাতে রাখার দরকার নাই, এটা নিয়ে হাঁটার দরকার নাই, চশমা পড়বেন, চশমা দিয়ে নাকি সব কিছু হয়ে যাবে। তো এই যে এই প্রযুক্তি কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। কিছু উপকার তো আছেই, কারণ দুনিয়াতে এমন কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই যেখানে ভালো মন্দের মিশ্রণ নাই। তো সেই হিসেবে মোবাইলে প্রযুক্তি এখানেও কিন্তু কিছু ভালো দিক থাকবে, কিন্তু ধ্বংসের দিকটা কিন্তু অনেক বেশি, অনেক গুণ বেশি, যেটার কারণে জীবনের এই মনে করেন ভিত্তিটা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। মানুষ কি পরিমাণ পাগল হয়ে উঠছে এই মোবাইল ব্যবহার করে। আর তাছাড়া আরেকটা লোভের কারণে কিন্তু এই পাগলামিটা আরো চরম পর্যায়ে যাচ্ছে দিনের পর দিন। সেটা হচ্ছে কি ইনকাম। মানে এই যে সোশ্যাল মিডিয়া ইনকামের যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যেটার কারণে মানুষ এই পাগল হয়ে উঠছে। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ক্রমশ ধ্বংসের স্তূপে পরিণত হচ্ছে। মানে ক্রমশ আমরা কিন্তু মানে মানুষ থেকে অমানুষে পরিণত হচ্ছে। আমাদের যে মানবিক মূল্যবোধ, যে মূল্যবোধ না থাকলে আমরা আমাদেরকে মানুষ হিসেবে দাবি করতে পারি না, সেই মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। এই টাকার লোভটা কিন্তু মানুষদেরকে একবারে পাগল বানিয়ে তুলছে, সীমার বাইরে। মানে যা কিছু কল্পনা করা যায় তার থেকে বাইরে চলে যাচ্ছে কিন্তু ক্রমশ দিনের পর দিন। টাকার কামানোর এই ব্যাপারটা যদি না থাকতো তাহলে মানুষ এতটা পাগল হয়ে উঠতো না। কিন্তু যে কেউ যা ইচ্ছা তাই করতে চাইতেছে, মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো। অথচ এটা চিন্তা করে না যে জীবনে টাকা কামানোই কিন্তু মুখ্য না। একভাবে না একভাবে কিন্তু মানুষের জীবন চালানো যায়, টাকা কামানো যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে টাকার কামানোর জায়গাটা করা উচিত ছিল না। এই যে যারা এটা এরকম হওয়া উচিত ছিল শুধু বিনোদন। মানুষ কাজকাম সেরে জীবনের প্রাত্যহিক জীবনের আরো নানান কাজকাম সেরে যে অবসর সময়টা পেত, 1 ঘন্টা 2 ঘন্টা যার যতটুকু হতো, সেই সময়টাতে সে একটু বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করবে। এরকমের মধ্যে যদি থাকতো তাইলে শুধু এটা মানে একটা শৃঙ্খলার মধ্যে থাকতো, একটা মানে মানবিক যেই মানুষের যে জীবন আচরণের যেই একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে অবলম্বন করে চলতে পারত। এখন এটা যখন টাকা কামানো জড়িয়ে হয়ে গেল, এখন আর মানুষের কোনো হুঁশ নাই। মানুষ হজবড়ালো যা ইচ্ছা তাই করতেছে, মিথ্যা সংবাদ প্রচার করে দিচ্ছে, একটা জিন্দা মানুষকে মেরে ফেলতেছে ওরা। একই নামের আপনি দেখেন রুবেল নামে একজন মারা গেছে, সেই নামকে কেন্দ্র করে ওই যে চিত্রনায়ক রুবেলকে মেরে ফেলছে একজনে। তাহলে আপনি চিন্তা করেন মানুষ কত ইতর প্রাণীতে পরিণত হইলে এরকম হইতে পারে। একটা জিন্দা মানুষকে সে মৃত্যুবরণ করাচ্ছে তার মর্জিতে, আর মানুষ সেই খবর পেয়ে আতঙ্কগ্রস্ত হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, এবং আবেগ অনুভূতি নিয়ে কিন্তু একটা খেলা চলতেছে। যখনই মনে করেন চিত্রনায়ক রুবেলের এমন ভক্ত আছে যে কিনা হয়তোবা তার মৃত্যুর খবর শুনলে তার হার্ট অ্যাটাক হতে পারে। যেমন আমরা অতীত জীবনে জানি যে আমাদের বাংলাদেশে সালমান শাহ মারা যাওয়ার পরে তার জন্য অনেক মেয়ে কিন্তু জীবন দিচ্ছে, আত্মহত্যা করছে। আমার জানা মতো 8টা মেয়ে নাকি তার জন্য জীবন দিচ্ছে আত্মহত্যার মাধ্যমে। তাহলে এবার চিন্তা করেন তো এই যে ব্যাপারগুলা,
মানুষ কেন যে এই একটা দায়রার মধ্যে থাকে না, একটা লিমিটেশনের মধ্যে থাকে না, এটাই বুঝলাম না। জীবনের একটা ভিত্তি থাকা দরকার, জীবনের একটা বৈশিষ্ট্য থাকা দরকার। কিছু কিছু মানুষের জীবন আচরণ দেখলে মনে হয়, মানে সোশ্যাল মিডিয়া আর কি, যে তাদের জীবনের কোনো বৈশিষ্ট্যই নেই। যে মানুষের জীবনে একটা নিয়ম শৃঙ্খলা বা একটা উদ্দেশ্য বা আদর্শ না থাকে, সে মানুষের জীবন পশুর চেয়ে খারাপ। পশুও কিন্তু তার থেকে ভালো হতে পারে। তো কি বলবো আর, এই যে সোশ্যাল মিডিয়া আইসা একেবারে পরিবেশগতভাবে জীবনের নানা আনুষঙ্গিকতার দিক থেকে, হ্যাঁ, এই বন্ধনের দিক থেকে, সাংসারিক দিক থেকে একেবারে মানে ভিত্তিহীন করে ফেলছে জীবনটা, পৃথিবীটা। বড় আফসোস লাগে কেন যে আরো আগে এসে পৃথিবীতে আগে চলে গেলাম না। আমার বড় আফসোস হয়। মানে আরো 100 বছর আগে এসে যাই বা 70-80 বছর আল্লাহ কতটুকু হায়াত রাখতো সেটা তো আল্লাহর ব্যাপার, সৃষ্টিকর্তার ব্যাপার। তো যতটুকু হায়াত পাইতাম, এই মোবাইল আসার আগে দুনিয়া থেকে চলে যাইতাম একটু শান্তি স্বস্তিতে, বড় ভাল লাগতো। এই জীবনটা একবার বিষময় মনে হচ্ছে এখন আমার। মানুষের যে কাণ্ডকীর্তি দেখতেছি সোশ্যাল মিডিয়ায়, একবার প্রত্যেকটা ব্যাপার মানে একেবারে মনটা বিষে উঠে যাওয়ার মতো। মানে জীবনের আর কোনো আবেগ অনুভূতির কোনো ইয়ে নাই, মানে শৃঙ্খলা নাই এখন আর, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, কি করব এখন, পৃথিবীতে আমার একার কথায় তো কিছু হবে না। যে যেরকম যে মন মানসিকতা, সে সেটা অবলম্বন করেই চলবে। যার যেটা করতে মন চায় সেটা করবেই, কিচ্ছু করার নাই। কারণ মানুষ তার নিজের মর্জির মালিক। কিন্তু আমাদের জীবনটা আসলে একটা শৃঙ্খলার মধ্যে থাকা ভালো। যে জীবনে শৃঙ্খলা নাই, সে জীবনের কোনো ভিত্তি নেই, সে জীবনের কোনো মানে নেই। অস্তিত্ব মানে অস্তিত্ব টিকিয়ে রাখার, মানুষের জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার যে উপকরণ, সেই উপকরণ কিন্তু একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকা ভালো। শৃঙ্খলা যেখানে নাই সেখানেই সর্বনাশ, সেখানেই ধ্বংসলীলা। তো আমরা তো স্বাধীনচেতা মানুষ পৃথিবীর, আমরা শৃঙ্খলাকে শ্রদ্ধা করতে জানি না। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন জীবনে শৃঙ্খলার কিন্তু অনেক প্রয়োজন, অনেক জরুরি একটা বিষয়। কিন্তু স্বাধীনতার নাম এটা না যে আপনি যা ইচ্ছা তাই করলেন, যেমনি ইচ্ছে এমনি জীবনটাকে মানে আপনি পরিচালনা করলেন। একটা শৃঙ্খলা থাকা দরকার, একটা নিয়ম নীতি আদর্শের মধ্যে কিন্তু জীবনটা পরিচালিত করা দরকার। হ্যাঁ, হতে পারে ভিন্নতা থাকতে পারে, পৃথিবীতে সব মানুষ একরকম হয় না, সবার মন মানসিকতা একরকম হবে না, সবার যোগ্যতা এক সমান না, সবার উপলব্ধির ক্ষমতা এক সমান না। কিন্তু এই অসম পৃথিবীতে মানুষের অসম যেই চিন্তাভাবনার যেই গোলক বা ধাঁধা, সেখানেও কিন্তু একটা শৃঙ্খলার দরকার আছে। হ্যাঁ, এই এত কিছুর বিভিন্নতা বা ভিন্নতার মধ্যেও শৃঙ্খলার উপরে কিচ্ছু নেই। কারণ স্বাধীনতার যেমন সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারবে না কেউ যে এটার একটা নির্দিষ্ট সীমারেখা এতটুকু, আপনি চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছেন মানে আপনি এতটুকু ফল ভোগ করতেছেন জীবনের, তা কিন্তু না। আবার শৃঙ্খলারও কোনো নির্দিষ্ট সীমা নেই। দেখবেন আপনি একটা নির্দিষ্ট নিয়মে চলতেছেন, এই নির্দিষ্ট নিয়মে চলা আপনার জীবনটাকে পরিশীলিত পরিশুদ্ধভাবে আপনার জীবনটাকে সুন্দর করে কাটিয়ে নিচ্ছে। কিন্তু এই যে শৃঙ্খলাটা, এই যে এটা আবার আরেকজনের জ্ঞানে বা বিচারে সেটা একটা অভিশাপ সম মনে হবে তার কাছে, ওই জ্ঞানের ঘাটতির কারণে, বোধের স্বল্পতার কারণে বা অল্পতার কারণে। আমাদের জীবনের মধ্যে একটা শৃঙ্খলা বোধ, শৃঙ্খলা বেড়ি থাকতেই হবে। সেটা কখনো স্বাধীনতাকে খর্ব করে নয়। স্বাধীনতাকে খর্ব করবে না এরকম শৃঙ্খলা আমাদের জীবনে অবশ্যম্ভাবী। আমার কথাগুলো কারো কাছে যুক্তিসঙ্গত মনে হবে, আবার কারো কাছে গ্রহণযোগ্য মনে হবে না। কিন্তু এই যে
পার্থক্য, কিছু মানুষের সাথে কিছু মানুষের যে পার্থক্য তৈরি হবে, সেটা আসলে মূল পার্থক্য বোধের এবং সর্বোপরি জ্ঞানের। কারণ আমরা আমাদের জ্ঞানের বাইরে কিছু চিন্তা করতে পারি না, বা জ্ঞানের বাইরে কিছু উপলব্ধি করতে পারি না, বা সেটা বিচার করতে পারি না। তো এই পৃথিবীর সকল সমস্যার মূল সমস্যা কিন্তু এই জ্ঞানের ব্যবধান একজনের সাথে আরেকজনের। এই যে এত সোশ্যাল মিডিয়া দেখেন, একটা ভিডিও পোস্ট করার পরে সেটা দেখেন সম্পূর্ণ পক্ষ অবলম্বন করার কিছু লোক থাকে, আবার সম্পূর্ণ বিপক্ষ অবলম্বন করার কিছু লোক থাকে। এরকম কেন হবে? একটা কথা যদি সঠিক হয় তাহলে মোটামুটি সবার কাছে কমারবে সঠিক হওয়ার কথা, কিন্তু এরকম পার্থক্য কেন? সম্পূর্ণ বিপরীত কথা বলে আসে আরেকজনে, এবং একজনে এসে প্রশংসা করে, আবার আরেকজনে সেই একই ভিডিওতে গালিগালাজ করে। তাহলে এরকম কেন? আসলে মূল পার্থক্য হচ্ছে জ্ঞানের পার্থক্য। এই জন্যেই ওই নেপোলিয়ন নাকি একটা কথা বলে গেছেন যে আমাকে তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেই। এটা কেন বলছে? আসলে এই কথাটার মধ্যে কিন্তু যথার্থতা আছে, কিন্তু সেটা নেপোলিয়ন বলছে বলে আজকে আমরা মানে ঐতিহাসিকভাবে কথাটাকে স্মরণ করি, মানি, বলি, বলার খোরাক তৈরি করি। কিন্তু এটা সার্বজনীন কথা, সবার মনে কিন্তু এই কথাটা জমা থাকার কথা, উপলব্ধিতে থাকার কথা, যে শিক্ষা এমন এক জিনিস, সেটা প্রথমত কি করে? মানুষের মনটাকে পরিশুদ্ধ করে, মানুষের মনটাকে বড় করতে সাহায্য করে, মনটাকে সমাজের সাথে এবং মানবিকতার সাথে, মানব জীবনের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে কিন্তু সহায়তা করে। তো শিক্ষার ঘাটতি যেখানে, সেখানেই গ্যাঞ্জাম। আপনি 10 জন অশিক্ষিত লোকের এক জায়গায় একটা রুমের মধ্যে 10 দিন রেখে দেখেন ওখানে কি পরিমাণ বিশৃঙ্খলা হয়। আর 10 জন উচ্চ শিক্ষিত, সবচেয়ে উচ্চ জ্ঞান সম্পন্ন সমাজের এরকম 10 জনকে আপনি ওই একই সমান রুমে একই অবস্থায় রাখেন, একই সুবিধা দেন মানব জীবনের, দেখবেন ওখানে শোরগোল কম হবে, ওখানে গ্যাঞ্জাম কম হবে, ওখানে বিশৃঙ্খলা কম হবে। কেন? শুধুমাত্র পার্থক্য থাকবে, দুই পক্ষের মধ্যে পার্থক্য থাকবে জ্ঞানের ব্যবধান, শিক্ষার ব্যবধানের কারণে। তো কথা বললে কথা শেষ নাই। আপাতত এখানে এই বিষয়ে এতটুকুই শেষ করি, যদিও আমি এর আগে একটা ফিনিশিংয়ে গেছিলাম, তারপর আবার কথা বাড়িয়ে ফেললাম। তো যাই হোক, ভালো থাকেন আপনারা, ভালো রাখেন, হ্যাঁ, চারপাশের দিকে খেয়াল রাখেন, এবং নিজের পরিবারের বাইরেও অন্যের প্রতিও দৃষ্টিপাত করেন, কিছু সাহায্য সহযোগিতা কারো লাগলে সামর্থ্য মতো করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা অনেক ছোট ছোট জীব সৃষ্টি করছেন, তাদের আহার ব্যবস্থাও কিন্তু খোদাই করছেন, কিন্তু তারপরও প্রতিকূল পরিবেশে অনেক সময় সেটা ঠিকভাবে বা সঠিকভাবে বা পর্যাপ্ত পরিমাণে হয়ে ওঠে না। তো যার যতটুকু সামর্থ্য আছে বা মন আছে, অতটুকু খেয়াল করার চেষ্টা করবেন। একটা ছোট্ট প্রাণীকে যদি একটা কিছু দিয়ে একটু হেল্প করতে পারেন, সেটা করার চেষ্টা করবেন। দেখবেন মন প্রাণ কত আনন্দে ভরে যায়, এবং প্রত্যেকটা ভালো কাজের একটা ভালো প্রাপ্তি থাকে। জানেন তো, প্রত্যেকটা কর্মের একটা ফল থাকে, কর্মফল খোঁড়া হইলেও কিন্তু একদিন আসে। ওকে, খোদা হাফেজ। ও, আরেকটা কথা, আমার যে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ওই আহমেদাবাদ নিয়ে, ভারতের বিমান দুর্ঘটনা বিষয়ে, এখানে একটা ভবিষ্যৎবাণী করে দেই, আপনাদের হয়তো ভাল লাগবে শুনতে। ভবিষ্যৎবাণীটা হচ্ছে কি, দেখেন, এই ঘটনা নিয়ে তো এখন যা হবার হবে, নানান উদ্ভট কথা বলবে এক একজনে আয়সা, কিন্তু সর্বশেষে গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে, সেটা কত সময় লাগে কে জানে, 1 বছর বা 2 বছর, হ্যাঁ, যেহেতু ঘটনাটি একটু বড় রকমের, বিমান ক্র্যাশটা কিন্তু একটু বড় রকমেরই, 250-র মতো লোকের একটা ব্যাপার স্যাপার। তাছাড়া ওই যেখানে বিমান দুর্ঘটনা ঘটছে সেখানেও কিন্তু আবার অনাকাঙ্ক্ষিতভাবে অন্য মানুষগুলো কিন্তু মারা গেছে। বিমানে যারা ছিল তারা তো ভাগ্যের শিকার, কিন্তু ওরও হয়তো ভাগ্যের শিকার,
কিন্তু তারপরে এটা মেনে নিতে একটু কষ্ট হয়। যেমন হাসপাতালে যে মানুষগুলো মারা গেল, এই যে উঠতি বয়সের যেই তরুণ প্রতিভা যারা ইন্টার্নশিপ করতেছিল ওখানে, 20 জন নাকি, এটাও কতটুকু সত্যি কে জানে, 20 জন মারা গেছে ছাত্র যারা এই হসপিটালে থাকার কারণে মারা গেছে, কারণ বিমান কিন্তু একবার হসপিটালের ভিতরে ঢুকে গেছে। তো ওই ভবিষ্যৎবাণী যেটা করতে চাই, 1 বছর পরে বা 2 বছর পরে বা 3 বছর পরে ভারতের যে কোনো একটা পরিচালক কিন্তু এই বিষয়টা নিয়ে দেখবেন একটা ছবি বানাবে, কারণ ইদানিং ওরা কিন্তু যে কোনো সামাজিক ঘটনা নিয়ে কিন্তু এই ছবিগুলো বানায়, ওই আত্মজীবনী নিয়ে এবং এই সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কিন্তু এরা ছবিগুলো বানায়। এগুলো মানুষ মনে হয় সম্ভবত বেশি পছন্দ করে এবং এখানে আয় রোজগার ভালো হয়, এই জন্য এই ছবিগুলো বেশি বানাচ্ছে। তো 1 বছর 1.5 বছর বা 2 বছরের ব্যবধানে দেখবেন এই বিষয় নিয়ে কিন্তু একটা ছবি বানাবে, দেখবেন ওখানেও কিন্তু ঘটনার প্রেক্ষিত পাল্টে যাবে। মানে আসল কোনো খবর পাবেন না আপনি, আসল সত্যের কোনো দেখা পাবেন না, এই হইলো ব্যাপারটা। কিন্তু সত্য ছাড়া বাদ বাকি সবকিছু কিন্তু একদিন অমূল্য হয়ে পড়ে, একমাত্র মূল্য থাকে কিন্তু সত্যর। কেন জানি না মানুষ মিথ্যার আশ্রয় নেয় জীবনের প্রতিটা মুহূর্তে, কিন্তু অথচ এটা বোধে রাখে না যে মিথ্যার সময়কালটা খুব অল্প, সত্যের ব্যাপনটা বা ব্যাপ্তিটা আজীবন। মানে একেবারে ইতিহাস বলা যায় এটাকে, মানে সত্যর ইতিহাস কোনোদিন আপনি বুঝতে পারবেন না, কিন্তু যে ইতিহাসটা মিথ্যা সেটা কিন্তু কালের বিবর্তনে মিথ্যা প্রমাণিত হয়ে যায়। তো আপনি কেন একটা মিথ্যা খবর প্রচার করবেন যেটা একদিন আপনাকে মিথ্যুক বলে প্রমাণিত করবে সমাজের কাছে? তাল্টি ফাল্টি করে কয়টা টাকা কামাইলেন, এই টাকা কামানোর মানে কি বলেন? আপনার যদি ইজ্জতেই নষ্ট হয়ে যায়, মান সম্মানেই ক্ষুণ্ণ হয়ে যায়। এই পৃথিবীতে একজন মানুষ বহু রকমে বাঁচতে পারে, ইনকাম বহু রকমে হতে পারে, কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে মান সম্মান। ওই মান সম্মানটা টিকিয়ে রাখার নাম হচ্ছে জীবন। হ্যাঁ, এর মধ্যে আপনি জীবনে নানান রকমের ঘাত প্রতিঘাত থাকে, এগুলোকে ওভারকাম করে যেতে হয়। এর মধ্যে একেবারে সহিশুদ্ধ জীবনযাপন করা শতভাগ সম্ভব হবে না কারো পক্ষে, কিন্তু মানুষের অবিরত চেষ্টা থাকা চাই সত্যকে লালন করে, উচিতকে অবলম্বন করে, হ্যাঁ, ন্যায়কে প্রতিষ্ঠা করে জীবন ধারণ করা। কারণ মিথ্যার কোনো দাম নাই, অনুচিতের কোনো মূল্য নাই এই পৃথিবীতে, হ্যাঁ, অন্যায়ের কোনো ভাত নাই। তো ওই ছবি বানাবে, দেখবেন ওখানে আমরা কাহিনী পাবো আর একটা তাল গোল পাকায়া, ওখানে জোড়া তালি দিয়ে ওখানে না অন্যরকম করবে। তো ওই আমাদের পরবর্তী জেনারেশন, হ্যাঁ, মানে আমরা তো চলে আসছি, আমরা যা দেখলাম, অনেকে নিজের চোখে দেখার সুযোগ থাকে, তখন মনে সান্ত্বনা থাকে যে যে যাই বলুক আমি তো আমার নিজের চোখে যা দেখছি। এবার তাকে কিন্তু তার জায়গা থেকে বা তার মন থেকে হেলানো যাবে না, কেননা কারণ সে সত্য দেখছে নিজের চোখে। আবার আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে পৃথিবীতে, তারা তো আমরা যা রেখে যাব, যা বলে যাব, যা করে যাব, সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা মানে ইতিহাস জানবে বা কোনো একটা ঘটনা সম্পর্কে উপলব্ধি করবে। তো সেখানে যদি সারাসার মিথ্যাচার থাকে, 90%, 80%, 70% যদি মিথ্যাচারই থাকে ওখানে, তাহলে ওরা ওই ইতিহাস জেনে কি শিখবে, জীবনের কি উপলব্ধি পাবে? তা আমার বক্তব্যটা এখানে ক্লিয়ার করতে চাই যে মিথ্যাচার করবেন না, যা যতটুকু ততটুকুই বলেন ভাই। আপনার যদি ইনকাম কমও হয়, আপনার যদি ভিউয়ার্স কমও হয়, মানুষ যদি আপনার ভিডিওটাকে শেয়ার কমও করে, কিন্তু একটা নীতি নৈতিকতার মধ্যে থাকবেন, দেখবেন জীবনটা কত আনন্দময় লাগে, জীবনের মানে জীবনের যে উপলব্ধি, সেই উপলব্ধিটা কত মধুর হয়ে যায়। কেন মিথ্যাচার করবেন বলেন তো? মিথ্যাচার, আপনি যে মিথ্যা কথা বলে গেলেন আজকে, 10 দিন 15 দিন এক সপ্তাহ পরেই সেটা মানুষ জানতে পারে যে ওই কথাটা মিথ্যা ছিল। যেমন আরেকটা কথা আসে এই মিথ্যার উপরে, যেমন আমাদের এই বিগত প্রেসিডেন্ট বাংলাদেশের আব্দুল হামিদ খান, উনি চিকিৎসার জন্য গেছেন থাইল্যান্ডে। উনি যাইতে না যাইতে সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু এই গাঞ্জামগুলো এত বেশি। এই যে ওনার নানান জনে নানান রকম ভাবে মিথ্যাচার করছে ওনার এই যাওয়া নিয়ে।
অথচ উনি গেছে চিকিৎসা নিতে। ওনার যে পড়ন্ত বয়স, এই বয়সে উনি যখন তখন অসুস্থতা ভুগতে পারেন, এবং কিছু অসুস্থতা তার চিরাচরিত এখন হয়ে গেছে, মানে যতদিন বেঁচে থাকবেন এগুলো নিয়ে বেঁচে থাকতে হবে। এখন উনি থাইল্যান্ডে গেছেন চিকিৎসা বাবদ, চিকিৎসা করানোর জন্য মিথ্যাচার করে বলা হচ্ছে উনি পালিয়ে গেছেন। হলো, এরপর উনি চিকিৎসা নিয়ে ফেরত আসছেন, এবার আবার ভিন্ন কথা। তাহলে যখন এবার সত্য বেরিয়ে আসলো, উনি চিকিৎসা নিতে গেছেন, আগে যারা ভুলভাল বলছেন তারা সব মিথ্যুক প্রমাণিত হয়ে গেল। তাদের যত জনে এই বিষয়ে ভিডিও বানাইছে প্রত্যেকের কথাগুলো সব মিথ্যা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা তো ওই কথাগুলো শুনে নাচছি। সমাজের মানুষ ওই ওদের এই মিথ্যাচারটাকে কিন্তু সত্য ভেবে নিছে তাৎক্ষণিকভাবে। তখন ভেবে নিয়ে ওইটা নিয়ে আবেগ অনুভূতির খেলা ছিল, ওইটা নিয়ে আবার মতামত প্রকাশের ব্যাপার ছিল। কমেন্টের ঘরে গিয়ে কমেন্ট করছে, লাইক শেয়ার করছে, কপি লিঙ্ক করছে, কত কিছু না করছে, কত কিছু আসছে সোশ্যাল মিডিয়া। সব শুধু জারগামি, ফাজলামি, বান্দরামি ছাড়ার কিচ্ছু না। আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে কাজ করি। দেখেন, কেউ যদি আমার কোনো ব্যাপারে একটা চরম ভুল বা মিথ্যাচার দেখাইতে পারেন, আমি আর জীবনে কোনোদিন সোশ্যাল মিডিয়া আসবো না। এখন আমার কি চলে না? আমার কি তৃপ্তি হয় না? আমি আমার ভিডিওগুলো পোস্ট করি, আমারগুলো কম দেখে মানুষ, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু আমি ভিডিওটা বানিয়ে আমি যখন সোশ্যাল মিডিয়া ছাড়ি, আমার একটা আত্ম উপলব্ধি, একটা আত্মতৃপ্তি আছে, কম হোক। কেউ না কেউ, কিছু না কিছু মানুষ তো দেখে আমার এই কর্মটা, আমার যেই যা অনুভূতি প্রকাশ করতে চাই কাজের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, গানের মাধ্যমে। ভাইরাল হই না, আমার কোনো ভিডিও ভাইরাল হয় না, ভালো কথা। একটা ভিডিও ছাড়া তেমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, হয় নাই। আজকে প্রায় কত 2019 সনের ফেব্রুয়ারির 27 তারিখ থেকে আমি সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, বিশেষ করে ইউটিউবের কথা যদি বলি, এর আগে তো ফেসবুকে ছিলাম, সেটাকে আমি তেমন একটা গণনায় নেই না। ইউটিউবে আমার কাজগুলার আমি বেশি মানে প্রাধান্য দেই। ইউটিউব থেকে আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া কিন্তু ওগুলা করি, মানে শেয়ার করি, করি। কিন্তু আমি মোটামুটি ভিডিও বানাই ইউটিউবের জন্য, ইউটিউবকে উপলক্ষ করে। আপনি দেখেন, একটা অবান্তর ভিডিও পাবেন না আমার, একটা ফালতু ভিডিও পাবেন না। তা আমার কি জীবন যায় না? আমার ভিডিও কি মানুষ দেখে না? একটু কম দেখে তুলনামূলকভাবে। ভাইরাল হই না, আমার ভাইরাল হওয়ার দরকার নেই, আমি এমনিই ভাইরাল। আমি সোশ্যাল মিডিয়ার আসার আগেই গোটা পৃথিবী আমাকে চিনে, এই জন্য আমার ভাইরাল হওয়ার দরকারও নেই, আমি ইচ্ছা পোষণ করিও না। কিন্তু হয়তো নিয়ম রক্ষাতে অনেক জায়গায় ওই ট্যাগ দেই ভাইরাল, এটা দেই নামকাও আসতে, যাতে আমার ভিডিওটা 2-4 জন মানুষের কাছে একটু বেশি পৌঁছাইতে পারে। কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি অসৎ পথ অবলম্বন করব, মিথ্যাচার করব, এটা আমার বোধগম্যে খাটে না। কেন মানুষ এগুলো করবে? ভাই, আপনি সত্যের মধ্যে থেকেও কিন্তু আপনার জীবন আপনি চালাইতে পারবেন, আপনার জীবনটা চলবে। ভাইরাল হতে হবে কেন? ভাইরাল হয়ে কে কি করে বলেন তো? আপনার যদি গুণ না থাকে, আপনি ভাইরাল হয়ে কি করবেন? আপনার তো গুণ থাকতে হবে, জ্ঞানের একটা পরিধি থাকতে হবে। তখন আপনি ভাইরাল হন আর না হন, আপনার জ্ঞানের এবং গুণের মর্যাদা থাকবেই, সমাজে মর্যাদা দিবেই, মর্যাদা পাবেনই। আপনার যদি সত্যিকার ভাবে আক্ষরিক অর্থে আপনি যদি কোনো গুণ অর্জন করে থাকেন জীবনে, আপনার জ্ঞানটা যদি মোটামুটি একটা পরিপূর্ণ জায়গা থেকে থাকে, দেখবেন সমাজে আপনার কদর হবেই। আপনার জ্ঞানের এবং গুণের জন্য মানুষ পাগল হবেই। এই জোর করে, মিথ্যাচার করে, ভণ্ডামি, জারগামি, কুত্তামি, ফাজলামি করে ভাইরাল হয়ে লাভটা কি? কি লাভ? মানুষের গালিগালাজ খেয়ে, মানুষের কথা কুকথা শুনে কমেন্টের মধ্যে বলেন। গুণ নিয়ে ভাইরাল হন, জ্ঞান নিয়ে ভাইরাল হন, দেখবেন আপনার ভাইরাল তো হলেন, ভাইরাল না হলেও কোনো জাত যাবে না। আপনার দেখবেন জ্ঞানের মূল্য হবে, জ্ঞানের মূল্য, গুণের মূল্য দিবেই মানুষ। কারণ এটার চেয়ে বড় কিছু নাই পৃথিবীতে মানুষের অর্জনের। আপনার যত গুণ বেশি, যত জ্ঞানের পরিধি বেশি, সমাজে আপনি তত উজ্জ্বল থাকবেনই, জীবিত থাকতো, মৃত্যুর পরেও। আর আলটি ফাল্টি করে আপনি কোনোদিন মানে দীর্ঘস্থায়ী হতে পারবেন না, মানুষের মনে চিরস্থায়ী হতে পারবেন না। এই জন্য
যে কেউ আসা এই সোশ্যাল মিডিয়ায় আগ্রম বাগ্রম করবেন না ভাই, বড় খারাপ লাগে। আলতু ফালতু ভিডিও দেখতে দেখতে মন মেজাজগুলো একেবারে বেশি উঠছে। আপনি হয়তো বলতে পারেন, কেউ আমার কথা বলতে পারে রিপিট করতে গিয়ে যে ভাই আপনি না দেখেন, তাহলে তো হয়। না দেখবো কিভাবে ভাই বলেন? ওরা যে অ্যালগরিদম বানায় রাখছে এই সোশ্যাল নেটওয়ার্কে, এটার থেকে বাঁচার উপায় আছে? আপনি দেখবেন একটা ভিডিও আপনি দেখতেছেন, ভালো ভিডিও দেখতেছেন, এরপরে 10টার মধ্যে একটা ভিডিও ভালো যদি পানও কচিত, একটা ভালো ভিডিও খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আর আর ওইটার নিচে দেখবেন ক্রমশ একের পর এক খারাপ ভিডিও আসতেছে, অবান্তর ভিডিও, ফালতু ভিডিও, যেগুলাতে কোনো শিক্ষণীয় কিছু নাই, যেখান থেকে আপনি কোনো কিছু ভালো কিছু শিখতে পারবেন না, শুধু জারগামি ছাড়া আর কিছুই শিখতে পারবেন না। এই যে কতগুলা বাংলাদেশের ইউটিউবের আমি গুগলে চার্জ দিছিলাম আর কি, যে বাংলাদেশের সেরা ইউটিউবার কারা, বা যারা সবচেয়ে বেশি কামায় ওদের চ্যানেলগুলো, এভাবে চার্জ দিয়ে দেখলাম সব টাল্টি পাল্টি করা যারা, তাদের ভিডিওগুলা সবচেয়ে দামি হয়ে বসে আছে। এরকম কেন হবে ভাই? কত মানুষ জ্ঞানের কথা বলে, গুণের কথা বলে, কতগুলো জ্ঞানের কর্ম করে, শিল্পকর্ম করে, সাহিত্যের কাজ করে, যেগুলো উচ্চমার্গীয় বিষয় সমাজের, ওগুলোর কোনো দাম নেই, ওগুলো মানুষ দেখে না। তালতি ফালতি ওই একজনের ফাঁসার মধ্যে একজনের লাথি মারছে, ওইটা দেখতে মানুষ পাগল। ওরা মাসে নাকি 14 লক্ষ 15 লক্ষ টাকা ইনকাম করে, এই ফালতু ইয়ে করে, তামাশা করে। বলেন তো কেমন লাগে মেজাজটা? পুরো পৃথিবীটা পাল্টাই দিছে এই মোবাইলটা আইসা। আমি জানি যে মানুষ যত বেশি জ্ঞানী এবং গুণী, সমাজে তার দাম তত বেশি থাকবে। এটার ব্যতিক্রম আর কিচ্ছু হওয়ার কথা না। আপনি যদি সুস্থ মনে, স্বাভাবিক মনে চিন্তা করতে পারেন, এটাই আসবে। এখন মোবাইল আইসা পুরো পৃথিবীটা হয়ে গেল উল্টা। যে যত ফাজিল, যে যত বদমাশি করতে পারে ভিডিওর মাধ্যমে, তার দাম তত বেশি। এখন সে নাকি ভাইরাল হয়ে গেছে, ভাইরাল অমুক, ভাইরাল তমুক, তার অ্যাকাউন্টে টাকা বেশি জমা হয়। এটা কি রে ভাই? দুনিয়াটা কি হয়ে গেল আমি বুঝলাম না, বড় বিরক্তি লাগে। তো যাই হোক, মনের কিছু ক্ষোভ বা মনের কিছু খারাপ অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে নেন না কেন, আমি মনে করি আমি উচিত কথাই বলছি। যার কাছে অযৌক্তিক, গ্রহণযোগ্য মনে হবে, তার কাছে আমার বলাটা থাকবে, তিনি যেন তার থেকে মেধাবী, তার থেকে জ্ঞানী, তার থেকে বুঝ রাখনেওয়ালা কারো কাছে গিয়ে নিজের মনের ব্যাপারটা শেয়ার করে, অভিজ্ঞতা নিয়ে নিজের মতামতটা কতটুকু সঠিক, কতটুকু ব্যাঠিক, এটা একটা পর্যালোচনা করে। তাইলে দেখবেন আমার পর্যালোচনার পরবর্তীতেই সে আইসা ওই আমার কথাগুলোকে, আমার ভাবনাগুলোকে কিন্তু সে রায় দিবে সঠিক বলে। আমি সেটা আশা করি। তো ঠিক আছে, খোদা হাফেজ।